আমার নাম অঞ্জলি। আমার বয়স ৩০ বছর। আমি খুবই গরিব ঘরের মেয়ে ছিলাম এবং আমার বিয়েও একটা মাতাল লোকের সঙ্গে হয়েছিল। কোনো মেয়ের বাবা মা কখনোই চাইবে না তাদের মেয়ের বিয়ে একটা মাতাল লোকের সঙ্গে হয়ে যাক। কিন্তু আমার বাবা অনেক লাচার ছিল, তাই একটা গরিব লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। গরিবটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা মাতাল লোক মেনে নেওয়া খুব কষ্ট। বিয়ের কয়েক বছর পরে আমি মালকিনের বাড়িতে কাজ করতে আসি। আমার আগে থেকেই 3টে বাচ্চা ছিল। আমার স্বামী মদ খেয়ে মাতলামো করত। আমার পরিবারে অনেক অভাব হতো, তাই বাধ্য হয়ে শহরে এসে মালকিনের বাড়িতে কাজ করতাম। মালকিনের বাড়িতে কাজ করতে আজ 6 বছর হয়ে গেছে। মালকিনের বাড়িতে আমি সবার থেকে বিশ্বস্ত কাজের মাসি ছিলাম। এত বছর কাজ করার পরে আমি তাদের বাড়ির মেম্বারের মতোই হয়ে গেছিলাম। মালকিনের যে কোনো কাজ আমি করতাম, কোনো কাজে না বলতাম না। কিন্তু মালিক ও মালকিনের বিয়ে হতে 8 বছর হয়ে গেছে, এখনও তাদের বাচ্চা হয়নি। মালিক ও মালকিন একে অপরকে খুবই ভালোবাসতেন। তাদের দুজনের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগতো। আমি যেহেতু মালকিনকে খুব ভালোবাসতাম, আর মালকিনও আমায় খুব ভালোবাসতেন। আমার দরকারের সমস্ত জিনিস মালকিন দিতেন। কিন্তু মালিক ও মালকিনের বাচ্চা না থাকায় মালকিন খুব কান্নাকাটি করতেন এবং মালিক অনেক চেষ্টা করেছিলেন বাচ্চার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। শহরের অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছিলেন, কিন্তু ডাক্তার বলে দিয়েছিল মালকিন কখনোই প্রেগনেন্ট হতে পারবে না। মালকিন নিজে থেকেও চেষ্টা করেছিলেন। তান্ত্রিক, ওঝা এবং যারা জাদুটোনা করে তাদের কাছেও যখন উনি তাদের কাছে যেতেন তখন সঙ্গে আমাকে নিয়ে যেতেন। আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছিলাম এই ব্যাপারে মালকিনকে সাহায্য করার, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। মালকিন কিছুতেই গর্ভবতী হয়নি। গত 1 বছর ধরে মালিকও খুব ডিপ্রেশনে ছিলেন। উনি সবসময় মালকিনকে বলতেন, আমি বাবার একমাত্র ছেলে ছিলাম, আমার নিজের কোনো না সন্তান না হলে বংশবৃদ্ধি হবে না, তাই যেমন করে হোক আমার নিজের একটা সন্তান চাই। উনি আগে দ্বিতীয় বিয়ের কথা বলতেন না, কিন্তু গত 1 বছর ধরে উনি দ্বিতীয় বিয়ের কথা বলছিলেন। উনি মালকিনকে বলতেন, আমাদের বংশবৃদ্ধি করার এখন একটাই উপায়, সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে করা। মালকিন যখনই মালিকের কাছে দ্বিতীয় বিয়ের কথা শুনতেন তখন উনি অনেক কান্নাকাটি শুরু করতেন। মালকিনের কান্নাকাটি দেখে মালিক প্রত্যেকবারই এটাই বলতেন, আমি তোমাকেই ভালোবাসবো, শুধু বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে করব। তোমার জন্য আমার মনে যেটা শ্রদ্ধা আছে সেটা সব সময় থাকবে। আমাদের এই বিশাল সম্পত্তির মালিক হবে আমার নিজের সন্তান। বাচ্চা না হওয়ায় মালিক ও মালকিনকে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের অনেক কথাই শুনতে হয়। এই জন্য মালিক এবার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি দ্বিতীয় বিয়ে করবেন। আমি মালকিনকে বলেছিলাম তারা যাতে একটা বাচ্চা অ্যাডপ্ট করে নেয়, কিন্তু মালকিন আমাকে বলেছিলেন মালিক নিজের সন্তান চাইছেন, তিনি কারো বাচ্চা অ্যাডপ্ট করতে চান না। সেদিন মালকিনের ঘরে গিয়েছিলাম খাবার দিতে। রুমে ঢুকতেই দেখি মালকিনের চোখ থেকে জল এবং উনি এদিক ওদিক থেকে পায়চারি করছেন। ঘরে ঢুকতেই মালকিনকে জিজ্ঞেস করলাম, আপনার এত মন খারাপ হয়েছে কেন? কি হয়েছে আমাকে বলেন। তখন মালকিন অনেক ব্যস্ত হয়ে আমার কাছে আসেন এবং কাঁদতে কাঁদতে বলেন, তোমার মালিক দ্বিতীয় বিয়ে করার জন্য একমত আছেন। উনি ডিসিশন নিয়েছেন দ্বিতীয় বিয়ে করবেন। তোমার মালিক যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সে আর আমাকে আগের মতো ভালোবাসবে না, কারণ আমার নিজের কোনো সন্তান নেই। দ্বিতীয় বউটার যদি সন্তান হয় তাহলে তোমার মালিক আমাকে ভালোবাসবে না এবং ধীরে ধীরে হয়তো তার মন থেকে আমার জায়গাটা মুছে যাবে। আমি নিজের জায়গা কাউকে দিব না। আমি কোনো মতেই তোমার মালিককে দ্বিতীয় বিয়ে করতে দিব না। আমি তখন মালকিনকে অনেক বোঝানোর চেষ্টা করি ও বলি, মালিক আপনাকে অনেক ভালোবাসে। মালকিন তখন বলেন, আমি সহ্য করতে পারবো না যখন আমার বর দ্বিতীয় বউকে নিয়ে সময় কাটাবেন, ওকে নিয়ে ঘরের ভেতরে দরজা লাগিয়ে থাকবেন। এই কথাগুলো আমার বাবার বাড়িতে কাউকে বলতে পারবো না, কারণ তোমার মালিককে আমি জোর করে বিয়ে করেছিলাম। আমার বাড়ি থেকে এই বিয়েতে কেউ রাজি ছিল না। এখন যদি তাদেরকে এসব কথা বলি তারা আমার ওপর রাগ করবে।
তাই এসব কথা আমি কাউকে জানাতে চাই না। মালকিনের ব্যস্ততা দেখে এবং কষ্ট দেখে আমারও খুব খারাপ ও খুব কষ্ট লাগছিল। এত বছর ধরে মালকিনের বাড়িতে ছিলাম। মালকিন যখন যা বলতেন আমি তখন সেটা করতাম। মালকিন হঠাৎ করে আমার দিকে তাকান এবং আমিও মালকিনের দিকে তাকাই এবং মালকিন আমার কাছে এসে হাত ধরে বলেন, অঞ্জলি, আজ তোমাকে আমার আর একটা সাহায্য করতে হবে। যেমন করে হোক আমি তোমার মালিককে দ্বিতীয় বিয়ে করতে দেব না। এতে তোমাকে আমার সাহায্য করতে হবে। আমি তখন মালকিনকে বলি, অবশ্যই করব। আপনি যা বলবেন সেটাই করব। কিভাবে আপনার সাহায্য করতে পারি আপনি শুধু সেটাই বলেন। আপনার খুশির জন্য যা করতে হবে আমি তাই করব। তখন মালকিন বলেন, তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে 30 লক্ষ টাকা দেব। কাজটা শুনেই তো আমি প্রথমে অনেক বেশি অবাক হয়েছিলাম, কিন্তু 40 লক্ষ টাকা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। কারণ এত টাকা আমার জীবনে কোনো দিনও দেখিনি। আমার স্বামীর অনেক ধার দেনাও বাকি ছিল। এখানে কাজ করে যা টাকা পেতাম প্রত্যেক মাসে বাড়ি গিয়ে অর্ধেক টাকা স্বামীর হাতে দিতাম। আমার 3টে ছেলে মেয়ে, 2 ছেলে ও 1 মেয়ে। আমার বর প্রথমে ছোটোখাটো কাজকর্ম করত, কিন্তু এখন সে আমার টাকা পেয়ে কোনো কাজকর্ম করে না। ওই টাকা দিয়ে যেমন তেমন করে সংসার চালায়। আমার মেয়ে বড়, সে তার ভাইদের দেখাশোনা করে। আমার বর এত বেশি টাকা ধার নিয়েছিল যে 5 লক্ষ টাকা ধার হয়েছিল। তাই 40 লক্ষ টাকা শুনে আমি ভেবেছিলাম এই কাজটা করে নেব এবং এই 40 লক্ষ টাকা থেকে আমার স্বামীর যা ধার দেনা আছে সব শোধ করে দেব এবং এই টাকা দিয়ে আমাদের সব অভাব মিটে যাবে। আমার স্বামীর তো শুধু টাকার সঙ্গে মতলব ছিল, আমার প্রতি তার কোনো টান ছিল না। আসলে মালকিন যখন আমাকে কাজটা করতে বলেছিলেন তখন প্রথমে আমি না বলেছিলাম, কিন্তু মেম সাহেব বলেছিলেন তোমাকে এত টাকা দিব যে তোমার সব অভাব দূর করে দেব। তোমাকে 40 লক্ষ টাকা দিব। অঞ্জলি, তুমি আমাদের এত সাহায্য করেছো, শুধু আর একটা কাজ করে দাও, আমি সারা জীবন তোমার এই দয়া ভুলব না। মালকিনের কথা শুনে আমি রাজি হয়ে গেছিলাম। তারপর বলেছিলাম আমাকে আমার স্বামীর সঙ্গেও কথা বলতে হবে। সে যদি এই কাজে রাজি না থাকে তাহলে আমি করতে পারবো না। আমার স্বামী যদি রাজি হয়ে যায় তাহলে মালকিনের সঙ্গে কথা বলতে হবে। মালিক যদি এই কাজের জন্য রাজি না থাকে তাহলে তো আমি কিছু করতে পারবো না। তাও আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তো এই কাজের জন্য রাজি হবে না। তারপর আমি ফোন করে স্বামীকে এই কাজটার জন্য বলেছিলাম। সে প্রথমে না বলেছিল, কিন্তু 40 লক্ষ টাকার কথা শুনে একবারও ভাবেনি এবং কাজের জন্য রাজি হয়ে যায়। আমি জানতাম টাকার কথা শুনে সে কোনো কিছুতে বাধা দেবে না, তার শুধু টাকার সঙ্গে মতলব ছিল। আসলে কাজটা ছিল মালকিন কোনো মতেই মালিককে দ্বিতীয় বিয়ে করতে দিতেন না। মালিকের শুধু নিজের একটা সন্তানের সঙ্গে মতলব ছিল। সে যেমন করে হোক নিজের একটা সন্তান চাইছিল। তাই মালকিন বলেছিলেন আমি যাতে এক রাতের জন্য মালিকের সঙ্গে সম্পর্ক করি, এতে উনি আমাকে 40 লক্ষ টাকা দিবেন এবং মালিকের সঙ্গে সম্পর্ক করার পরে আমার গর্ভে যে বাচ্চাটা আসবে সেটা মালিক ও মালকিনকে দিয়ে দিতে হবে এবং ওই বাচ্চাটা মালিকের নিজের রক্ত হবে। প্রথমে আমি না বলেছিলাম, কিন্তু আবার ভাবলাম আমার তো আগে থেকে 3টে বাচ্চা আছে। এই বাচ্চাটা মালিককে দিয়ে দিলে আমি 40 লক্ষ টাকা পেয়ে যাব। এতে মালিকের নিজের সন্তান হবে এবং আমাদের টাকার অভাবটাও মিটে যাবে। আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো। মালকিনের একটা শর্ত ছিল। বাচ্চাটা হওয়ার পরে উনি বলেছিলেন, অঞ্জলি, তারপর তুমি আর আমাদের বাড়িতে কাজ করতে পারবে না, কারণ ছেলেদের নিয়ত কখন যে পাল্টে যাবে বলা মুশকিল। কারণ ওই বাচ্চাটার আসল মা তো তুমিই হবে। তাই তুমি বাচ্চা দেওয়ার পরে গ্রামের বাড়ি 40 লক্ষ টাকা নিয়ে চলে যাবে, সেখানে গিয়ে সুখীভাবে জীবনযাপন করবে। মালকিনের এই কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। আমি মালকিনকে বলেছিলাম, গত 6 বছর ধরে আপনার বাড়িতে থাকি, এই কাজটা ছেড়ে দিলে আমি কোথায় কাজ করব? এরপরেও যদি আমার টাকার দরকার হয় তাহলে আমি কোথায় পাবো? মালকিন তখন বলেছিলেন, 40 লক্ষ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, এটা দিয়ে তোমার চলে যাবে। তারপরেও যদি তোমার টাকার দরকার হয় তাহলে আমাকে একটা ফোন করে দেবে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তুমি আর আমাদের বাড়িতে কোনো দিনও আসবে না। আমার স্বামী রাজি হয়ে গেছে, কিন্তু মালিক কি রাজি হবে? মালকিন তখন বলেছিলেন, তোমার মালিককে রাজি করার দায়িত্ব আমার।
মালকিন আমাকে বলেছিলেন, আমার স্বামীর সঙ্গে তোমাকে এক রাত বরদাস্ত করতে পারবো, কিন্তু এই বাড়িতে তোমার মালিক যদি দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে, তাহলে প্রত্যেক দিন তাকে দেখে আমাকে তিলে তিলে মরতে হবে। তার থেকে ভালো একদিন কষ্ট পাওয়া। এটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু প্রত্যেক দিন আমি সহ্য করতে পারবো না। তোমার মালিককে আমি অনেক ভালোবাসি এবং আমি চাই না সে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা দিক। মালকিন অনেক কষ্ট করে এই কথাগুলো বলছিলেন এবং তার চোখের দিকে তাকিয়ে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে উনি কত কষ্ট করে এই কাজটা আমাকে করতে বলেছেন। একটা মেয়ে কোনো দিনই সহ্য করতে পারবে না যে তার স্বামী অন্য কারোর সঙ্গে সম্পর্ক করুক। তারপর মালকিন মালিকের সঙ্গে কথা বলেন। মালিক প্রথমে রাজি ছিলেন না, তারপর মালকিন কোনো রকমভাবে মালিককে রাজি করান। মালিক এই কাজটার জন্য রাজি হয়। সেদিন রাতের বেলা মালকিন সব থেকে কষ্টের দিন ছিল। উনি রাতের বেলা আমাকে রেডি করান এবং আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলেন, অঞ্জলি, তোমার কাছ থেকে যেটা আশা করছি আজ সেই কাজটা তুমি অবশ্যই করবে। এমনভাবে করবে যাতে আমরা সেটার ফল পাই। এবং মালকিনের চোখ থেকে জল বেরিয়ে আসে। ওটা বলে মালকিন আমাকে জড়িয়ে ধরেন। মালকিনের চোখের জল দেখে আমারও চোখ থেকে জল পড়ে। উনি তখন বলেন, জানি তুমি একটা মেয়ে হয়ে এই কাজটা করতে চলেছ, তোমার পক্ষেও কতটা কষ্ট সেটাও বুঝতে পারছি। তোমার এই দয়া আমি কোনো দিনও ভুলতে পারবো না। এই বলে উনি আমার সামনে একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলেন এবং আমাকে মালিকের ঘরে যেতে বলেন। আমি মালিকের ঘরে চলে যাই এবং মালকিন অন্য ঘরে চলে যায়। আমার খুব খারাপ লাগছিল এবং কেমন যেন একটা মনে হচ্ছিল। কোনো কিছুই ভালো লাগছিল না। বাধ্যতামূলকভাবে কাজটা করতে হচ্ছিল। আজ আমার স্বামী আমাকে ভালোবাসলে এরকম কাজ কখনোই করতে দিত না। আমার ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে শুধুমাত্র 40 লক্ষ টাকার কথা ভেবে এই কাজটা করার জন্য আমি রাজি হয়ে গেছিলাম। কিন্তু ভাবতেও পারিনি পরে আমার এই রকম অবস্থা হবে। সেদিন রাতটা আমি মালিকের সঙ্গে কাটাই। তার কিছুদিন পর থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করে। এটা দেখে মালকিন অনেক খুশি হয়েছিলেন। মালিক এবং মালকিন যা চেয়েছিলেন সেটাই হতে চলেছিল। মালিকের সঙ্গে রাত কাটানোর 1-2 মাসের মধ্যেই আমি গর্ভবতী হয়ে যাই এবং ডাক্তার এটা কনফার্ম করে দেয় যে আমি প্রেগনেন্ট আছি। এই খবরটা জানার পরে মালিক এবং মালকিন অনেক বেশি খুশি ছিলেন। তাদের স্বপ্ন পূরণ হতে চলেছিল। এই খবরটা জানার পরে তাদের আত্মীয় স্বজনদের এই কথাটা বলেছিলেন যে মালকিন প্রেগনেন্ট আছেন, কারণ মালিক এবং মালকিন চাইছিলেন না আমাদের ভেতরের কথাটা কেউ জানতে পারুক। তাই মালিক এবং মালকিন এই প্ল্যানটা করেছিলেন। তারা সবাইকে বলেছিলেন মালকিন গর্ভবতী হয়েছে। কিছু কিছু জন এই কথাটা বিশ্বাস করতে চায়নি, তাই তারা বাড়িতে এসে মালকিনের সঙ্গে দেখা করে যেত এবং প্রায় দিনই মালিক এবং মালকিনের আত্মীয় স্বজনেরা আসতে থাকে এটা দেখার জন্য সত্যিই মালকিন প্রেগনেন্ট হয়েছে কিনা। এতে আমার এবং মালকিন দুজনেরই অসুবিধা হতো, কারণ বাড়িতে কোনো লোকজন আসলে আমাকে তখন খাতির যত্ন করতে হতো এবং লোককে দেখানোর জন্য মালকিনকে শুয়ে থাকতে হতো। মালিক একদিন বললেন, এরকমভাবে আত্মীয় স্বজনেরা আসতে থাকলে আমাদের সত্যি কথাটা সবাই জেনে যাবে, তখন কিন্তু আমরা বাইরে কাউকে মুখ দেখাতে পারবো না। তাই আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে যাতে কেউ এই সত্যি কথাটা জানতে না পারে। আমি তখন মালিক এবং মালকিনকে একটা উপায় বলেছিলাম। মালিকের অন্য জেলায় একটা ছোট্ট গেস্ট হাউস ছিল। আমি তখন বললাম, আপনাদের ওই গেস্ট হাউসে কেউ যায় না, ওটা ফাঁকা পড়ে আছে। যতদিন বাচ্চাটা হয়নি আমি এবং মালকিন ওখানে গিয়েই থাকবো। আপনি বলে দিবেন মালকিন বাবার বাড়ি চলে গেছে, বাচ্চা হওয়ার পরে বাড়ি আসবে। তাহলে আমাদের এই সত্যি কথাটা আর কেউ জানতেও পারবে না। মালিক এবং মালকিনের আমার এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছিল। যখন থেকে মালিকের বাচ্চার মা হতে চলেছিলাম তখন থেকে মালিক এবং মালকিন আমার খুবই খেয়াল রাখতেন, কোনো কিছুর অভাব হতে দিতেন না। সব সময় ডাক্তার, ওষুধ, পানি লেগেই থাকতো। আমি তখন ভাবতাম, এরকম ভালো মানুষের সঙ্গে ভগবান কেন এমনটা করেছেন? কেন তাদের একটা সন্তান দেয়নি, যার জন্য আজ তাদের সন্তানকে আমার গর্ভে ধারণ করতে হয়েছে? তারা যখন আমার খুব কেয়ার করত তখন খুব ভালো লাগতো এবং ভাবতাম মানুষের কি কপাল, একদিন আমি তাদের কাজ করতাম, তাদের সেবা যত্ন করতাম, আর আজ তারাই আমার সেবা যত্ন করছে। আমি বেশ ভালোই ছিলাম, কিন্তু যত দিন যাচ্ছিল আমার মনের দুশ্চিন্তা বাড়ছিল।
আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার সঙ্গে এরকম হয়ে যাবে, কারণ আমার 3টে বাচ্চা আগে থেকেই ছিল। আমার বাচ্চা নেওয়ার আর কোনো ইচ্ছে ছিল না। তারপর আমরা এই বাড়ি থেকে চলে যাই মালিকের অন্য একটা গেস্ট হাউসে। আমাদের সঙ্গে একটা কাজের মাসি এবং একটা পাহারাদার পাঠিয়ে দিয়েছিলেন মালিক আমার সঙ্গেই ছিলেন। ওই গেস্ট হাউসে আমাদের দিন ভালোই কাটছিল। মালকিন আমার খুব খেয়াল রাখতেন। মালকিন সারাদিন আমার কাছে থাকতেন এবং ওই কাজের মাসিটা সমস্ত কাজ করত। মালিক মাঝে মধ্যে ওই গেস্ট হাউসে আসতেন এবং অনেকগুলো খাবার, ফলমূল, জুস এইসব নিয়ে আসতেন এবং কোনো কিছুর অভাব হতে দিতেন না। ওদিকে আমার স্বামী 40 লক্ষ টাকা না জানি কি স্বপ্ন দেখে ফেলেছিল। ওর তো আমার কোনো চিন্তাই ছিল না। ও শুধু এটা স্বপ্ন নিয়ে বসেছিল কখন তার হাতে 40 লক্ষ টাকা আসবে এবং কখন সে ওই টাকাগুলো নিজের ইচ্ছে মতো নষ্ট করতে পারবে। এদিকে যত দিন যায় আমার মনে দুশ্চিন্তা বাড়তে থাকে এবং আমি দিন দিন অন্যমনস্ক হয়ে যেতে থাকি। প্রত্যেক দিন রাতে একটাই স্বপ্ন দেখি। একটা ছোট বাচ্চা যেন আমাকে বলছে, মা, আমি তোমার সন্তান, তুমি আমাকে নিজের থেকে আলাদা করে দিও না। প্রত্যেক দিন একই স্বপ্ন দেখে দেখে আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম এবং ধীরে ধীরে আমার মনের মধ্যে এটা খেয়াল আসে, যতই হোক এটা আমার সন্তান। একটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বাবার চেয়ে বেশি হয়। আমি নিজের গর্ভে একে ধারণ করেছি, কিভাবে আমি ছোট বাচ্চাকে আমার থেকে দূরে করে দেব? আমার দিন দিন এরকম ব্যবহার দেখে মালকিন আমার উপরে সন্দেহ করেছিলেন এবং একদিন ফোনে মালিককে বলেছিলেন, অঞ্জলির মতিগতি আমাকে ঠিক লাগছে না, সে আবার আমাদের বাচ্চা নিয়ে পালিয়ে যাবে না তো? মালিক তখন ওদিক থেকে বলছিলেন, অঞ্জলি কখনোই এরকম করবে না, সে এত বছর ধরে আমাদের সঙ্গে আছে, কখনোই বিশ্বাসঘাতকতা করবে না, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না। মালিক ও মালকিনের এই কথাটা আমি লুকিয়ে শুনে নিয়েছিলাম। দিন দিন আমার মন থেকে 40 লক্ষ টাকার লোভ মুছে যাচ্ছিল এবং বাচ্চাটার কথাই বেশি ভাবছিলাম এবং আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম 40 লক্ষ টাকার থেকে আমার এই বাচ্চার দাম বেশি। আমি এই বাচ্চাকে কাউকে দিতে পারবো না। এই কথাটা আমি কাউকে জানাইনি এবং আমি মালকিনকেও সন্দেহ হতে দিইনি। তারপর ওই দিনটা চলে আসে যখন মালিক এবং মালকিন স্বপ্ন পূরণ হতে চলেছিল। ডাক্তারেরা ডেলিভারির ডেট দিয়ে দিয়েছিল। সেদিন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যেমন করে হোক আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে এই বাচ্চাটাকে নিয়ে। আমি তখন একবারও মালিক এবং মালকিনের ব্যাপারে ভাবিনি যে তাদের কী অবস্থা হবে। আমি তখন নিজের ব্যাপারেই ভাবছিলাম। ডেলিভারির আগের দিন রাতে আমি চুপচাপ গেস্ট হাউস থেকে বেরিয়ে চলে যাই এবং পালিয়ে চলে যাই আমাদের গ্রামের দইমার কাছে। সেদিন আমি অনেক কষ্ট করে দাইমার কাছে পালিয়ে গেছিলাম। সেদিন সকাল 10টায় ডাক্তার আমাকে ডেলিভারির ডেট দিয়েছিল, কিন্তু আমি সেদিন ভোরবেলায় দাইমার বাড়ি পৌঁছে যাই। সেদিন নর্মালে আমার বাচ্চা হয় এবং পুত্র সন্তান হয়। এর আগেও দাইমার কাছে আমার 3টা সন্তান নর্মালে হয়েছিল, তাই আমার অভ্যাস ছিল। আমি জানতাম মালিক চুপচাপ বসে থাকবে না, উনি যেমন করে হোক আমাকে খুঁজে বের করবেন। তাই আমি বাচ্চা হওয়ার পরে দাইমার কাছেও থাকিনি। সেখান থেকে অনেক দূরে পালিয়ে চলে গেছিলাম, একটা ছোট্ট গ্রামে চলে গেছিলাম। আমার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়েই কোনো রকমভাবে আমার এবং আমার ছেলের বন্দোবস্ত করেছিলাম। আমার ছেলে একটু বড় হওয়ার পরে সেখানকার আশেপাশের বাড়িতে আমি কাজ করতাম। এভাবেই আমি এবং আমার ছেলের খরচা টানছিলাম। ওদিকে আমি ভয়ে আমার স্বামীর কাছে যাইনি। ওখানে গেলে মালিক আমাকে খুঁজে বের করতেন, তাই আমি ভয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করিনি। এভাবেই প্রায় 13 বছর কেটে যায়। আমি একটা ডায়েরির মধ্যে সব কিছু লিখতে শুরু করি। যখন জানতে পারি আমার একটা বড় অসুখ হয়ে গেছে, ভেবেছিলাম ডায়েরিতে লিখে রাখলে আমার ছেলে বড় হয়ে এটা হাতে পাবে এবং তার সত্যিটা জানতে পারবে, কারণ আমার যা অসুখ হয়েছিল সেটাতে অনেক টাকার ব্যাপার ছিল। তবেই হয়তো অপারেশন করে আমার অসুখটা ঠিক হতো, কিন্তু আমার কাছে চিকিৎসা করার অত টাকা ছিল না। তাই ভেবে নিয়েছিলাম আমি আর হয়তো বেশি দিন বাঁচব না। আমার ছেলে দেখতে পুরো মালিকের মতো হয়েছিল। সে নিজের সত্যিটা এখনও জানতো না। আমি গরিব তো ছিলাম, কিন্তু আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছিলাম। চেষ্টা করেছিলাম যাতে তাকে ভালো শিক্ষা দিতে পারি এবং বড় হয়ে সে যাতে ভালো কাজ করতে পারে।
একদিন ডায়েরিটা আমার ছেলের হাতে পড়ে যায় এবং তার নিজের সত্যিটা জানতে পারে। ওই ডায়েরির মধ্যে আমি মালিক এবং মালকিনের বাড়ির ঠিকানাটা লিখে রেখেছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার মরার পরে আমার ছেলে যাতে ওই ডায়েরিটা হাতে পায় এবং সে যাতে তার আসল পিতার কাছে যেতে পারে। কিন্তু ভাবতেও পারিনি আমার মৃত্যুর আগে ডায়েরিটা তার হাতে পড়ে যাবে এবং সে সব কিছু জানতে পেরে যাবে। সব কিছু জানতে পেরে আমার ছেলে আমাকে বাঁচানোর জন্য ওই ঠিকানায় মালিকের বাড়ি পৌঁছে যায় এবং মালিককে গিয়ে সব কথা বলে দেয়। মালিক কিছুতেই বিশ্বাস করেনি আমার ছেলের কথা। উনি বলেছিলেন, তুমি মিথ্যা কথা বলছো। আমার ছেলে তখন বলছিল, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি এটার হিসেব আপনি পরে করবেন, কিন্তু আমার মাকে বাঁচিয়ে নিন। আমার মায়ের চিকিৎসা না হলে মরে যাবে। আমার ছেলে হাতে পায়ে ধরে মালিককে রাজি করে। মালিক এটা জানার জন্য আমার ছেলের সঙ্গে আমার কাছে চলে আসে, জানার জন্য যে এটা সত্যি না মিথ্যে। কারণ মালিক অনেক খোঁজার চেষ্টা করেছিল আমাকে ও আমার ছেলেকে, কিন্তু তারা খুঁজে পায়নি। তারপর মালিক আমার কাছে এসে সত্যিটা জানতে পারে। মালিক ও মালকিন আমাকে অনেক কথা শোনায় এবং বলে, অঞ্জলি, তুমি যা করেছো আমাদের সাথে তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। তোমার জন্য আমাদের অনেক লোকের কাছে অপমানিত হতে হয়েছে। না পেরে আমাদের আত্মীয় স্বজনদের বলে দিয়েছিলাম আমাদের বাচ্চাকে হসপিটাল থেকে কেউ চুরি করে নিয়েছে। আমরা কখনোই ভাবতে পারিনি তুমি আমাদের সঙ্গে এত খারাপ করবে। তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। এই সব কারণের জন্য আমি ভয়ে আর দ্বিতীয় বিয়েও করিনি এবং আমরা দুজন ভেবে নিয়েছিলাম যে আমাদের কপালে সন্তান নেই। তারপর থেকে আমরা বাচ্চার খেয়াল নিজের মন থেকে বের করে দিয়েছিলাম। আমি মালিকের কাছে হাত জোর করে ক্ষমা চাই এবং বলি, মালিক, আমি আপনাদের সঙ্গে অনেক খারাপ করেছিলাম বলেই ভগবান আজ আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। আজ আমি মৃত্যুর মুখে আছি। আমি আর হয়তো বাঁচতে পারবো না, কারণ আমার কাছে অত টাকা নেই নিজের চিকিৎসা করার। তখন আমার ছেলে মানে মালিকের ছেলে মালিকের পা ধরে বলে, আপনি আমার মাকে বাঁচিয়ে নিন। আপনি আমার বাবা, কিন্তু যতই হোক উনি আমার মা, তাকে বাঁচিয়ে নিন। উনি যা ভুল করেছেন ক্ষমা করে দিন। এটা শোনার পরে মালিক তার ছেলেকে জড়িয়ে ধরেন এবং অনেক আদর করেন। তারপর মালিক আমাকে একটা বড় হসপিটালে ভর্তি করেন। আমার অপারেশন হওয়ার পরে ডাক্তার বলে আমি এখন রোগমুক্ত হয়েছি। তারপর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি এবং আমার ছেলেকে বলি, মালিক হচ্ছে তোমার আসল বাবা এবং মালকিন হচ্ছে তোমার মা। তুমি ওদের সন্তান। আজ থেকে তুমি ওদের কাছেই থাকবে। তোমার যখন আমাকে দেখার ইচ্ছে করবে আমি মাঝে মধ্যে তোমার কাছে চলে আসব। তারপর মালিক এবং মালকিন ছেলেকে নিয়ে চলে যায় নিজের বাড়ি এবং আমি চলে যাই আমার স্বামীর বাড়ি। ওখানে গিয়ে জানতে পারি আমার স্বামী 10 বছর আগেই মারা গেছে। তার লিভার ব্লাস্ট হয়ে গেছিল অনেক বেশি অ্যালকোহল খাওয়ার জন্য। আমার আগের 2 ছেলে ও মেয়ে অনেক বড় হয়ে গেছিল। তারা আমাকে দেখে জড়িয়ে ধরে এবং বলে, তুমি এতদিন আমাদের কাছে আসোনি কেন? তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছি। তারপর মালিক এবং মালকিন তাদের কথা অনুযায়ী 40 লক্ষ টাকা আমাকে দিয়ে দেয় এবং বলে, পরে যদি আরও টাকার দরকার হয় বা কোনো কিছুর অসুবিধা হয় তাহলে আমাদের জানাবে। 40 লক্ষ টাকা পাওয়ার পরে আমাকে আর লোকের বাড়ি বাড়ি কাজ করতে হয়নি। আমার 2 ছেলে ও মেয়েকে নিয়ে সুখে জীবন কাটাচ্ছিলাম এবং মাঝে মধ্যে আমার ছোট ছেলের সঙ্গে দেখাও করতে যেতাম। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।